আমাদের আজকে উইক 7 এর ক্লাস, উইক 7 এর লেসন 13 এন্ড লেসন 14। এর আগে আমরা মিড টার্ম পর্যন্ত দেখেছি, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল দেখেছি। এবার আমরা দেখব ডিফাইনাইট ইন্টিগ্রাল। তো ডিফাইনাইট ইন্টিগ্রালের সম্পর্কে আমি প্রথমেই বলেছি যে এখানে লিমিট থাকবে বা এটা একটা সীমার মধ্যে ম্যাথটা করতে হবে বা ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এখানে বলা আছে ইন জিওমেট্রি এন্ড আদার অ্যাপ্লিকেশনস এরিয়া অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস it becomes necessary to find the difference in the values of an integral f of x for to assign value of the independent variable x, say a comma b, where a and b are two real numbers. The difference is called the definite integral of f of x over the domain a comma b and is denoted by integration a থেকে b f of x dx. তো এখানে বলা হয়েছে ডিফাইনাইট ইন্টিগ্রালে যেটা হয়, তো আমাদের যে ডিফারেন্সটা নির্ণয় করা হয় দুটো বিন্দুর মধ্যে একটা ফাংশনের, সেটাই হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল। এখানে দুইটা লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট। নিচের যেটাকে বলা হয় এই এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট আর বিটাকে বলা হচ্ছে আপার লিমিট। এবং ডিফাইনাইট ইন্টিগ্রালের সময় অলওয়েজ যেটা হবে আপার ইন্টিগ্রাল যেটা উপরে থাকবে সেটা বড় হবে আর নিচেরটা ছোট হবে। তো এগুলো তোমরা জানো যে কিভাবে নির্ণয় করতে হয় এ থেকে বি এভাবে যেটা হয় ইন্টিগ্রেশন করার পর ওই যে বড়টা মাইনাস ছোটটা করে লিখতে হয় আর কি। সেটা ডিফাইনাইট ইন্টিগ্রালে তোমরা অলরেডি জানো, ওটা এখানে লিখে দেওয়া হয়েছে। বেশ কিছু এর প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো আমাদের জানতে হবে। যেমন এ থেকে বি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু বি থেকে এ এফ অফ জেড ডিজেড। মানে এখানে পুরো ভেরিয়েবলে পরিবর্তন করা যায়, এক্স কে পুরো ভেরিয়েবলটা যদি ওয়াই তে কনভার্ট করে নেওয়া যায় তো সেটাও করা যাবে। তারপর a থেকে b f of x dx is equal to মাইনাস b থেকে a f of x dx। দ্যাট মিন্স যদি লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে কখনো সমস্যা হয়, দেখা যায় অনেক সময় যে লোয়ার লিমিট যেটা দেওয়া থাকে সেটা আপার লিমিটের থেকে ছোট বা বড় হয়ে গেছে, তো সেই সমস্যার সমাধান করার জন্য একটা মাইনাস দিলে লিমিটটা উল্টা মানে বিপরীত করে দেওয়া যায়। তো ওই সুবিধার জন্য মাঝে মাঝে এটাকে করা হয়, কারণ অলওয়েজ আমরা জানি লোয়ার লিমিটটা ছোট হবে নিচেরটা, তো সেটা করার জন্য অনেক সময় এটা ব্যবহৃত হয়। এবার ইন্টিগ্রেশন a থেকে a f of x dx is equal to 0 যদি লিমিটটা এরকম থাকে যে বিন্দু থেকে শুরু হয়েছে সে বিন্দুতেই শেষ, তাহলে মনে হচ্ছে আলটিমেটলি কোনো এর ক্ষেত্রফল বা নাই, তো যার কারণে এটাকে 0 ধরা হয়। আর ডিফাইনাইট ইন্টিগ্রালের মেইন যে জিনিসটা হচ্ছে এটা এরিয়া নির্ণয় করতে ব্যবহৃত হয়। সাধারণত ইনডিফাইনাইট ইন্টিগ্রাল থেকে ওভাবে এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না। ইনডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা সবসময় প্লাস সি দিতাম, কারণ ওখানে এক্সাক্ট ভ্যালু পাওয়া সম্ভব না। কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রালে যেহেতু লিমিট দেওয়া থাকে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে করতে হয়, ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যার কারণে আমরা তার মানে পুরো মানটা বা এক্সাক্ট ভ্যালুটা পেয়ে থাকি। এখানে আরো বেশ কিছু সূত্র আছে, এখানে তোমরা এগুলো দেখে নিবে। আমি এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল, সিম্পল ইন্টিগ্রেশন আগের মতোই, কিন্তু এখানে লিমিট নিয়ে করতে হবে। 1 থেকে 9 ইন্টিগ্রেশন dx বাই রুট এক্স, এখানে dx দুইবার হয়ে গেছে, এখানে 1 বাই রুট এক্স dx হবে। তো প্রথম কাজ হচ্ছে আগের মতো ইন্টিগ্রেশন করা রুট ওভার এক্স, দ্যাট 1 বাই রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ উপরে রুট এক্স থাকলে হচ্ছে প্লাস হাফ পাওয়ার, আর যদি নিচে থাকে তার মানে হচ্ছে মাইনাস দিতে হবে সূচকে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তো যার কারণে ওটা যদি করা হয় তো ওর কারণে মাইনাস হাফ প্লাস করলে হাফ পাবো, তো এই হাফটা উপরে চলে আসলে 2 হয়ে যাবে আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ থাকবে। এবার ইন্টিগ্রেশন করলে লিমিট বসিয়ে দেব, এক্স বসালে এক্স টু 9 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, এটা যদি করা হয় তাহলে আমরা 4 অ্যান্সার পাবো। খুবই সিম্পল ইন্টিগ্রেশন, এগুলো বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট তোমাদের কোর্সটা যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। সো ইন্টিগ্রেশনের সিম্পল জিনিসগুলো জানা দরকার, যেমন ডিফাইনাইট ইন্টিগ্রাল কিভাবে আসলো বা এখানে সিম্পলি কিভাবে করতে হয় সেগুলো দেখাচ্ছি এখানে। এরপরে ইভালুয়েট আরেকটা আছে, এখানে 3টা পার্ট আছে, 3টা পার্টকে 3 ভাগে করেও করা যায়, অথবা একসাথে করে লিমিট বসিয়ে দিয়েও করা যায়, যে কোনো উপায় করা সম্ভব।
প্রথমে সিম্পল ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দিলেই অ্যান্সার পাওয়া যাবে। এরপর আরো আছে এক্সাম্পল 3 তে ইভালুয়েট 2 থেকে 4 ইন্টিগ্রেশন x বাই dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তো আমরা জানি যে কিভাবে সাবস্টিটিউশন করতে হবে, সেই মেথডে এখানে করা হয়েছে যে x স্কয়ার মাইনাস 1 কে আমরা এখানে ধরে নেব z, সেখান থেকে আমরা x dx এর মানটা বের করব। x dx এর যে মানটা পাবো সেটা হবে dz বাই 2, এখানে 2 এখানে রয়েছে, তাহলে x dx ইজ ইকুয়াল টু dz বাই 2। এবার একটু কাজ আছে এখানে, যে আগে তো আমাদের এরপরে পদার্থ রাশি বা লিমিট বসিয়ে দিতাম, কিন্তু এখানে যেহেতু এক্স কে জেটে কনভার্ট করা হয়েছে, এর যে লিমিটটা ছিল এই লিমিট গুলো কিন্তু এক্স এর ছিল এখানে, তো এই লিমিটটাকেও আমরা এবার জেটে কনভার্ট করে নিব। তার আমাদের এইটাই বসাই দিলেই হচ্ছে, জেট এর মান এখান থেকে পেয়ে যাব আমরা। তখন এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, when x is equal to 2, তখন জেট এর মান পাবো 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 মাইনাস 1, দ্যাট মিন্স 3। আর এখানে পরেরটা আবার আছে 4, 4 বসালে 4 স্কয়ার, দ্যাট মিন্স 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 15। তাহলে এখানে লোয়ার লিমিট পেয়ে গেলাম 3, আপার লিমিট পেয়ে গেলাম 15, চেঞ্জ হয়ে যাবে। তো এবার যখন বসাবো তখন বসালে লিমিটটা এখানে ছিল 24x এর জন্য, আর জেটের জন্য চলে আসছে 3 থেকে 15, আর ডিজেড উপরে ডিজেড বাই 2, আর নিচে যেহেতু রুট x স্কয়ার মাইনাস 1 ছিল সেটা জেড, তো এখানে হাফ বাইরে চলে আসবে, 1 বাই z dz, দ্যাট মিন্স লগ জেড, সেটা বসাবো, বসিয়ে দিয়ে মানটা বসিয়ে দিলে অ্যান্সার পাবো। তো এরপরে এক্সাম্পল 4 আছে, এখানে ওই রকম নিয়মে যে ধরে করা হয়েছে, যে রুট এক্স স্কয়ার প্লাস 9 কে ধরা হয়েছে, যেহেতু এক্স আছে এই পাশে, ধরে এভাবে লিমিট বসিয়ে দিয়ে করানো হয়েছে এখানে। আবার এখানে সাইন এক্স, যদি আমরা এক্সাম্পল 5 এ যদি দেখি আমাদের মানে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে আমরা কিভাবে করব। তো এখানে আছে ইভ্যালুয়েট 0 থেকে পাই x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। তো আমরা এখানে লিমিটটাকে এটাকে আই ধরে নিয়েছি, এখানে তো ধরে করলে হবে না, কারণ এখানে 1 প্লাস sin x ধরলে উপরে তো cos x থাকলে হইতো, কিন্তু cos x তো নাই, যার কারণে আমাদের একটু চেঞ্জ আছে বা এটা হচ্ছে না ওইভাবে। তো এর জন্য একটু এটাকে ভাঙাই নিতে হবে বা একটু অপারেশন করে নিতে হবে একে। একটা করা সূত্র এখানে আছে, আমাদের যে লিমিটটা থাকে, লিমিটের যে ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলটাকে এভাবে চেঞ্জ করে নেওয়া যায়, যে এক্স এর জায়গায় যদি পাই মাইনাস এক্স, তারপর যেখানে এক্স থাকবে সেখানেই পাই মাইনাস এক্স বসিয়ে দেওয়া যায়। এটা কোন সূত্র থেকে আসছে আমি দেখাচ্ছি, উপরে এখানে একটা সূত্র আছে। সম্ভবত এই সূত্রটা, এই 0 থেকে a f of x dx ইজ ইকুয়াল টু 0 থেকে a f of a মাইনাস x dx, এই সূত্রটা 6 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বা যে প্রপার্টিসটা ছিল, যদি এখানে a এর পরিবর্তে আমাদের পাই আছে, তো আমাদের এখানে f of পাই মাইনাস x, যেখানে x থাকবে সেখানে পাই মাইনাস x লেখা সম্ভব হবে। তো এই 6 নম্বর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এখানে ছিল a এর পরিবর্তে পাই, তো যেখানে এখানে x আছে এখানে হবে পাই মাইনাস x, পাই মাইনাস x সাইন পাই মাইনাস x, আর dx তো এখানে dx দুইবার লেখা হয়ে গেছে, একবার লেখলেই হচ্ছে, ভুল হচ্ছে টাইপে। যাই হোক, তাহলে আমাদের এখানে উপরে পাই মাইনাস এক্সই রইলো, আর নিচে থাকলো আমাদের সাইন পাই মাইনাস এক্স, দ্যাট মিন্স 1 প্লাস সাইন এক্সই রইলো, যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটাই। তো এখানে এবার দুইটা পার্ট হয়ে গেল, এই যে উপরেরটাকে দুই ভাগে করে লেখা যায়, যে পাই ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস 0 থেকে পাই এক্স ডিএক্স 1 প্লাস সাইন এক্স। তো আমরা এখানে এই যে প্রথমটা আছে, এই প্রথমটাই থেকে আমরা আই ধরে নিয়েছিলাম, তো এইটাকে এবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে 2i ইজ ইকুয়াল টু পাচ্ছি পাই বাইরে নিলাম dx বাই 1 প্লাস সাইন এক্স। তো পাই রয়ে গেল 1 মাইনাস, দ্যাট মিন্স এখানে 1 প্লাস সাইন এক্স ছিল, উপর নিচে যদি আমি 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করি তাহলে কি পাই, নিচে পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স স্কয়ার এক্স, দ্যাট মিন্স কজ স্কয়ার এক্স, আর উপরে রইলো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, যদি লিখতে চাই 1 বাই কজ স্কয়ার এক্স মানে হচ্ছে সেক এক্স স্কয়ার এক্স, আর মাইনাস যদি করি এটাতে cos x sin x বাই cos স্কয়ার x, দ্যাট ইজ sin x বাই cos x মানে হচ্ছে tan x, আর 1 বাই cos x মানে হচ্ছে sec x dx। তো দুইটা পার্ট হয়ে গেল এবং পাই বাহিরে থাকলো।
এবার লিমিট দিয়ে রাখলাম পাই, এবার আমরা বসি, এবার আমরা করিয়ে দিই যে আমরা যা জানি যে sec স্কয়ার এক্স ইন্টিগ্রেশন করলে পাই tan x, আর sec x tan x ইন্টিগ্রেশন করলে পাই sec x। তো বসিয়ে দিয়ে লিমিট বসিয়ে দিলাম 0 থেকে পাই। তো এরপরে 0 পাই বসাইলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের, এখান থেকে 2 পাই অ্যান্সার পাবো। কিন্তু আমাদের এখানে কিন্তু 2i এর মান বের করতেছি, কিন্তু আমাদের চাইছে i এর মান, তো 2 দ্বারা ভাগ করে দিতে হবে। দ্যাট মিন্স i ইজ ইকুয়াল টু শুধু পাই আসছে। তো এভাবে বেশ কিছু এক্সাম্পল আছে এখানে। আসলে ইন্টিগ্রেশনের জিনিস কিন্তু খুব একটা কঠিন না, বাট এটা কিন্তু ধরে নেওয়াটা বা এটা যে কিভাবে করতে হবে সেই যে টেকনিকটা ধরে নেওয়াটা মেইন জিনিস। কারণ সঠিক টেকনিক যদি অবলম্বন না করা হয় তাহলে যদি অনেক সময় দেখা যায় যে 5-6 পৃষ্ঠা করলেও অ্যান্সার আসতেছে না, কিন্তু অল্প কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে এটা খুব সহজে ছোট হয়ে যায়। এই জন্যই কিন্তু ইন্টিগ্রেশনে অনেকগুলো ট্রিক্স আছে বা অনেক ট্রিক্স ব্যবহৃত হয়। ডিফারেন্সিয়েশনে কিন্তু অত ট্রিক্স ব্যবহৃত হয় না, কারণ ডিফারেন্সিয়েশন সিম্পলি করলেই হয়ে যায়। বাট ইন্টিগ্রেশন যখন করা হয় তখন কিন্তু আমাদের বেশ প্রায় 20টার মতো যেটা আছে টেকনিক বলা হয় সেগুলো ব্যবহার করা হয়। এ তো এখানেও বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে ডিফাইনেটের জন্য। আমরা ডিফাইনেট প্রপার্টিজ এখানে ব্যবহার করছি। তারপর যেহেতু আমরা সিম্পল ইন্টিগ্রেশন বলতে বোঝা যায় যে ইন্টিগ্রেশন দেওয়া আছে সেটা ইন্টিগ্রেশন করে যে অ্যান্সারটা আসবে সেটা বের করা, এটা মনে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু সেভাবে করলে অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে এই যে বিভিন্ন রকম টেকনিক, যেমন আই ধরে নেওয়া হয়েছে, তারপর 2i এর মান বের করা হয়েছে, তারপর এই যে প্রপার্টিসটা ব্যবহার করলাম যে এফ অফ এক্স ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, যে সূত্রটা ব্যবহার করলাম ইন্টিগ্রেশনের, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু সামনে আগাইছি। সো এটা এইভাবেই করে একটু দেখে নিতে হবে। প্রত্যেকটা ম্যাথেরই জন্য আলাদা আলাদা যত প্র্যাকটিস করা হবে, এখানে ইন্টিগ্রেশনের একটাই নিয়ম যে যত বেশি প্র্যাকটিস করবে তোমার ভিতরে তত, মানে তুমি তত ক্যালকুলেশনে ক্লিয়ার হবে বা ক্যালকুলেশনটা তোমার তত এক্সাক্ট হবে। তুমি একটা জিনিস দেখলেই ধরতে পারবা যে না এটা এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এটা এভাবে করা উচিত। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের জন্য কিন্তু এই একটাই সাজেশন যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তোমার মধ্যে তত বেশি সূত্র বা তত বেশি টেকনিক তোমার ভিতরে আসবে। বাট তুমি যদি উইথাউট এনি প্র্যাকটিস, তুমি যদি কোনো প্র্যাকটিসই না করো, শুধু পরীক্ষার হলে যাও, তাহলে দেখা যাবে যে হয়তো এই পরীক্ষায় পাস করে গেলে, কারণ এখানে তো আমি ওইভাবে তোমাদের জাজ করতে পারতেছি না। কিন্তু সামনের কোর্সগুলোতে কিন্তু এরকম ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকবে না। কিন্তু এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, অনেক হায়ার লেভেলের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমাদের করতে হবে। তখন যদি তোমরা এই বেসিকটাই না জানো তখন ওই বড় বড় টেকনিক কিন্তু ধরতে পারবে না, কারণ বড় বড় টেকনিকের ভিতরে ছোট ছোট টেকনিক গুলো কিন্তু অটোমেটিক থেকে যায়। ওই ছোট ছোট টেকনিক জানা থাকলে বড় হইলে সূত্র মতে বা টেকনিক মতে সামনে আগাইলেই হয়ে যায়। বড় ক্যালকুলেশন অনেক সময় দেখা যায় 10-15 পেজে হয়, বাট তুমি যদি তোমার সূত্র জানা থাকে তাহলে তুমি কিন্তু দেখা যাবে যে ওই 10-15 পেজটায় কিন্তু সর্বোচ্চ হলে 3 থেকে 4টা টেকনিক অ্যাপ্লাই করা হবে। আর ক্যালকুলেশন জিনিসটা তো ইজি, ক্যালকুলেশন তো ম্যাথে পড়তে হলে ক্যালকুলেশন বুঝতেই হবে, কিন্তু টেকনিক ধরাটা বড় হয় ব্যাপার। ম্যাথে কিন্তু একটা ম্যাথে সর্বোচ্চ হলে 3-4টা টেকনিকের বেশি থাকে না। তো যাই হোক, ওইটা টেকনিক ধরার জন্য কিন্তু এই বেসিক গুলো আগে ভালো মতো করে যেতে হবে। তোমার বেসিক ক্লিয়ার থাকলে যত টেকনিকই অ্যাপ্লাই হোক একটা বড় ম্যাথে, তোমার সমস্যা হবে না। তুমি ধরতে পারবে যে না আমি তো এটা জানি যে এই ছোট ছোট টেকনিক অবলম্বন করে এখানে আসছে। তো তার জন্য এই টেকনিক গুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে আরো এক্সাম্পল আছে। এখানে এক্সারসাইজ আছে আমাদের, আমরা এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্ট আকারে দিব। এটা আমাদের প্রথম প্রথম লেসন ছিল। প্রথম লেসনে আমরা দেখেছি যে ইন্টিগ্রেশন, ডিফাইনাইট ইন্টিগ্রাল কোথা থেকে আসলো, ডিফাইনাইট ইন্টিগ্রাল কিভাবে ব্যবহার করা হয়, কিছু প্রপার্টিজ এর কথা বলেছি, তারপর এক্সাম্পলে চলে গেছি। তো কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। উইক 7 লেসন 14, যেটা
ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা একটু তোমাদের ভাইবার জন্য অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে, বলো যে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম হচ্ছে লেট এফ অফ এক্স বি এ ফাংশন সাচ দ্যাট এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স হচ্ছে এফ অফ এক্স যে ফাংশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এফ অফ এক্স হয় ছোট হাতে, দেন ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। দ্যাট মিনস আমরা যে ডিফাইনাইট ইন্টিগ্রাল করি সেই ডিফাইনাইট ইন্টিগ্রালটাই এটা লেখা হয়েছে, বা এটা একটা সূত্র আকারে লেখা হয়েছে, এটাই হচ্ছে মেইন কথা। সো ডিফাইনাইট ইন্টিগ্রাল যেটা আমরা সূত্র জানি, ডিফাইনাইট ইন্টিগ্রালের যে সূত্রটা করার সেটাই হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এখানে এক্সাম্পল রিলেটেড ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস আছে, এখানেও তো ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনে আসলে প্রথমটা খুবই সিম্পল, আর এখানে যেহেতু বলা হয়েছে ফলোইং ইন্টিগ্রাল ফার্স্ট, তোমাদের এখানে করতে হবে যে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরামকে অ্যাপ্লাই করে করতে হবে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে অফ এক্স একটা ফাংশন থাকবে, তারপর এটাকে এফ ড্যাশ এক্স করলে এফ অফ এক্স পাওয়া যাবে, তারপর এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এটা। তো প্রথমটা দেখি, ইন্টিগ্রেশন 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স, তো লেট আই ইজ ইকুয়াল টু এটা ধরে নিলাম, সিন্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 3 এফ অফ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। আমাদের কিন্তু এইভাবে দেখাতে হবে, যদি বলে দেওয়া হয় ইভালুয়েট দিস ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু এইভাবে যে ছোট হাতের এফ অফ এক্স ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটাকে বড় হাতের এফ অফ এক্স ধরতে হবে। therefore by this মানে এখানে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম উই গেট i is equal to f of 3 minus f of 2, এখানে করলে যেটা आंसर আসবে সেটা। এইভাবে করে কিন্তু করা যায়, মানে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটাই করেছি বাট একটা থিওরাম অনুযায়ী করতেছি, সেটাই যে ধরে নিতে হবে যে এখানে যেটা ইন্টিগ্রেশন যেটা দেওয়া থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটাকে ধরে নিতে হবে f of x, তারপর আমরা সূত্র মতো এটা লিখতে পারি। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, জাস্ট একটু সিম্পল জিনিসই আগের মতো ধরে নিয়ে করতে থাকবা, সেইভাবে করে এখানে প্রথমে এফ অফ এক্স এর মানটা বের করে নিতে হবে, যে বড় হাতের এফ অফ এক্স, তারপর বসায় দিলে হচ্ছে। এখানে আরো এক্সাম্পল 3 আছে, যেমন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফ্র্যাকশন আমরা দেখেছি অলরেডি, সেই জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে, এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে এটা পেয়েছি, তারপর এটাকে লগ এক্স করে এফ অফ এক্স ধরে নিয়েছি। তো আমরা এতদিন আগে যেটা পার্শিয়াল ফ্র্যাকশন ফ্র্যাকশন সব ব্যবহার করছি, ওই সব জিনিসই কিন্তু আবার এখানে ডিফাইনাইট ইন্টিগ্রাল কিন্তু নতুন কিছু না। ইনডিফাইনাইট ইন্টিগ্রাল প্রথমে করার পর লাস্টে শুধু যদি আমরা মানটা বসায় দিই, ইন্টিগ্রেশনের চিহ্নটা থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিই, তাতেও কিন্তু অ্যান্সার হবে। তো ডিফাইনাইট ইন্টিগ্রালটাই হচ্ছে ইন্টিগ্রেশন ইনডিফাইনাইট ইন্টিগ্রালের পরের ধাপ। তার মানে ডিফাইনাইট ইন্টিগ্রাল করার আগে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল পুরোটা করে আসে, তারপর শুধুমাত্র লিমিটটা বসানো, এটুকু হচ্ছে কাজ। বাট ইনডিফাইনাইট ইন্টিগ্রাল কিন্তু এটার মধ্যে যেগুলো করে আসছে সবগুলো লেসন এখানে আগের মতো চলে আসবে। এখানে আরো এক্সাম্পল আছে, এখানে তোমরা এক্সাম্পল গুলো দেখে নেবে। আসলে এখানে করানোর মতো তেমন কিছু নাই, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য মেনলি এগুলো দেখাইছি, যেহেতু তোমাদের আমি বলেছি যে ইন্টিগ্রেশন প্র্যাকটিসের উপর অনেকটা মানে ডিপেন্ড করে, সো আমাদের প্র্যাকটিস করতে হবে। সো এখানে অনেক এক্সাম্পল আছে, তারপর এক্সাম্পল অফ ট্রিকোনোমেট্রিক ডিফাইনাইট ইন্টিগ্রাল, এখানে আমরা ট্রিকোনোমেট্রিক একটা দেখবো এবার। এক্সাম্পল 1 এ আছে ইভালুয়েট ইন্টিগ্রেশন -π/4 থেকে +π/4 sin স্কয়ার x dx। তো প্রথম sin স্কয়ার x dx যেভাবে ইন্টিগ্রেশন করছি সেইভাবে ইন্টিগ্রেশন করে নিতে হবে, তারপর আমরা যাব যে আমরা জানি যে 2 sin স্কয়ার x এর সূত্র আছে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবে, তো উভয় পক্ষে একটা 2 নিব। সরি, এখানে 2 তোমার নিতে হবে না, কারণ এখানে আমাদের সূত্রটা -π/4 থেকে +π/4 আছে। তো এটাকে যদি 0 থেকে π/4 এ নিয়ে যেতে চাই, একটা সূত্র আছে, আমরা প্রপার্টিসে যাই, একটা প্রপার্টিসে দেখে আসি যে প্রপার্টিসে এটা ছিল। প্রপার্টিসে এখানে যেটা ছিল, এখানে কিন্তু এই সূত্রটা ছিল, দেখো এই যে
সেখানে একটু ভুল লেখা আছে, মাইনাস এ থেকে প্লাস এ এফ অফ এক্স ডিএক্স, তাহলে এখানে টু, এখানে জিরো থেকে এ হয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রপার্টিসটা ভুল আছে, এখানে জিরো থেকে এ থেকে এ হবে না, এখানে জিরো থেকে এ হয়ে যাবে, এফ অফ এক্স ডিএক্স হয়ে যাবে। তো এরকম যদি থাকে একটা জিনিসের লিমিট যেটা আছে সেটা যদি এরকম থাকে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি, যদি মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ থাকে বা যে কোনো কিছু থাকে, তাহলে সেটাকে চাইলে আমরা শূন্য থেকে নিয়ে আসতে পারি। তার জন্য দিতে হবে একটা টু, এখানে শূন্য থেকে যে প্লাসের যে মানটা থাকে সেটা লিখলেই হয়ে যাচ্ছে। এই প্রপার্টিসটাই, এই যে 9 নাম্বার প্রপার্টিসটা আছে, এটাই ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, সেই যে এই টু নেওয়া আসছে আর মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ বাই ফোর, তাহলে জিরো থেকে প্লাস ফাইভ বাই ফোর, জিরো থেকে প্লাস ফাইভ বাই ফোর সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এখন আমরা এই টুটাকে যদি ভিতরে নিয়ে আসি, আমাদের জানা আছে যেহেতু আমরা আগেও বলেছি যে ইন্টিগ্রেশনের ভিতরে যদি কোনো সাইন কস ট্যান এর স্কোয়ার থাকে বা কিউব থাকে, তো প্রথমে তাকে পাওয়ারটাকে উঠাইতে হইবে, পাওয়ার ওয়ানে নিয়ে আসতে হবে। ওই কাজের জন্য টু সাইন স্কোয়ার এক্স এর সূত্র আছে ওয়ান মাইনাস কস টু এক্স। তো এখানে লেখা আছে ওয়ান মাইনাস কস টু এক্স বাই টু, দ্যাট মিনস সাইন স্কোয়ার এক্স হিসাব করে লেখা হয়েছে। কিন্তু আমরা যদি এই টুটাকে এখানে নিয়ে আসতাম তাহলেও হয়তো, আলটিমেটলি এই টু টু কাটাই গেছে, ওয়ান মাইনাস কস টু এক্স রয়ে রয়ে গেছে। তো জিরো থেকে পাই বাই ফোর ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। তো এবার দুইটা পার্ট করে ইন্টিগ্রেশন করে দেবো, ওয়ান কে করলেও এক্স, আর সাইন কস টু এক্স কে করলে সাইন টু এক্স বাই টু, তারপর লিমিট বসিয়ে দিলে অ্যান্সার। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখানে আরো এক্সাম্পল এইভাবে আছে, এক্স সাইন এক্স প্লাস ওয়ান প্লাস কস স্কয়ার এক্স। তো এখানে কিন্তু দেখো প্রথমে আবার ওই আই ধরে করা হয়েছে। এখানে এই জিনিসগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বেশ কিছু করেছো, বাট এখানে কিন্তু ওই প্রপার্টিস গুলো বেশি অ্যাপ্লাই করে আমরা এখানে করতেছি। এখানে আবার এই জিরো থেকে পাই যে এফ অফ এক্স ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, জিরো থেকে যেটা আছে পাই এফ অফ এ মাইনাস এক্স যেটা ছিল সেটা, সেটা সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। ওই যে আমি দেখাইলাম আগে প্রপার্টি, এখানে টু আই করে সেইভাবে করে দেখো এখানে করা হয়েছে। এক্সাম্পল গুলো কিন্তু আহ, মানে যদি তোমার প্রপার্টিজ জানা থাকে তাহলে কিন্তু তেমন কঠিন না, বাট প্রপার্টিজ জানা থাকতে হবে। মানে আরো বেশ কিছু ম্যাথ আছে, যেমন এক্সাম্পল থ্রিতে ইকুয়াল জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তো এখানে প্রথমে যেহেতু পাই বাই টু আছে জিরো থেকে পাই বাই টু, তাহলে ওই একই প্রপার্টিস অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এখানে cos ফোর এক্স বাই, এটা বের করা হয়েছে, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে, তারপর দুইটাকে আবার যোগ করা হয়েছে টু আই। তো এখানে দেখো, এখানে কিন্তু পুরোটাই কাটাকাটি গেছে, সাইন ফোর এক্স প্লাস কস ফোর এক্স উপর নিচে আছে একই জিনিস, কাটাকাটি গেছে, তারপর শুধু এক্স রয়েছে। তো এত বড় একটা ইন্টিগ্রেশন ছিল, সেটা কিন্তু শুধুমাত্র এক্স কে ইন্টিগ্রেশন করা, শুধুমাত্র ডিএক্স রয়ে গেল, আর কিছুই থাকলো না। তো এই জন্যই টেকনিক গুলো অ্যাপ্লাই করা হয়, যে অত বড় বড় ম্যাথ খুবই ইজিলি করা যায় যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে। তো এইভাবে টেকনিক অবলম্বন বা টেকনিক অ্যাপ্লাই করার জন্য এগুলো করা হয়, প্র্যাকটিস গুলো দরকার হয়। এখানে এক্সাম্পল ফোর আছে, এখানেও ওই এরকম ভাবে করা হয়েছে। এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্টে যাবে। তো এখানে আমরা প্রথম দুই লেসনে আমরা দেখেছি যে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরামটা দেখেছি, আর এর আগে দেখেছি বেসিক ডিফাইনাইট ইন্টিগ্রাল গুলো দেখেছি। যদি কারো কোশ্চেন থাকে করতে পারো, যে এক্সারসাইজ যেটা দিয়েছি এক্সারসাইজ গুলো কিন্তু এইগুলো অনুসারেই করতে হবে। সো তেমন কোনো কঠিন কিছু আসবে না, জাস্ট তোমরা লেকচার ফলো করলে বা লেকচারে যা আছে সেগুলো দেখলে তুমি খুব ইজিলি পেরে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। জি না স্যার, বাস আগে করে নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের এগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কারণ ক্যালকুলেশনের কথা আমি বারবার বলতেছি যে পরবর্তীতে কিন্তু তোমরা এখন সেকেন্ড ইয়ারে উঠতেছো বা উঠছো, সেকেন্ড ইয়ারের পর থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের শেষে দিকেই দেখবে যে অনেক বড় বড় ক্যালকুলেশন চলে আসছে। তখন কিন্তু তোমরা এই যে, এটা কিন্তু এই যে বেসিক গুলো যে তো গত 1.5 বছর ধরে পড়তেছো, সেইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। সেই জিনিসগুলো কিন্তু তখন তোমরা বুঝতে পারবে যে আসলে কেন বারবার বলেছে স্যাররা যে এগুলো পড়ো বেশি বেশি। আচ্ছা, তোমরা এখানে আইডি গুলো দাও।
আর তোমাদের আইডি তোমাদের যেটা আছে রেজাল্ট সেটা আমি আজকে দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো, সমস্যা নাই। মিড টার্মে যে রেজাল্টটা হয়েছে তোমাদের আমি দিয়ে দিব একটু পরে। আর অ্যাসাইনমেন্টের জন্য যেটা হবে সেটা আমি আপলোড করে দিব। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।